50 ওভারের ইনিংসে ব্যাটিং অর্ডারে যিনি নেমেছিলেন 9 নম্বরে, সুপার ওভারে 3 ব্যাটসম্যানের মধ্যে তাকে কেন নামানো হলো না, এটা নিয়ে আমাদের যে হাহাকার, আমাদের যে সামগ্রিক হাহাকার, আমাদের যে যৌক্তিক হাহাকার, সেটাই কি বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা শো করছে না? ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুপার ওভারে আমরা হেরে গিয়েছি এবং সেইখানে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে কেন পাঠানো হয়নি তা নিয়েই তো তোলপাড় চলছে। সেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার মোটামুটি 24 ঘন্টা পরেও কিংবা সিরিজ নির্ধারণী ম্যাচ শুরু হওয়ার এই 12 ঘন্টা আগেও যখন এই ভিডিওটা করছি, তখনও রিশাদকে খেলতে না নামানোর ওই আলোচনাটা ভীষণ রকমের প্রাসঙ্গিক। এবং সেই প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে, বাংলাদেশের তাহলে বাকি ব্যাটসম্যানরা কি করেন? তাদের উপরে আস্থা কেন রাখা যায় না? আমাদের কোচিং এ যারা রয়েছেন, কোচিং স্টাফে, তারাই বা আসলে করেনটা কি? সুপার ওভার কোনো সময় আমরা খেলিনি, এইটা কি কোনো এক্সকিউজ হতে পারে? সুপার ওভারের জন্য আমরা প্রস্তুতিটা কি নিব না? আমরা কি সবসময় সেই ডান হাতি বাম হাতি ওই ভাবনার জায়গাটাতেই ওই গোড়ামিটাই আমরা করব এবং করতেই থাকবো, এবং সেই জায়গাটাতেও আমরা ট্যাকটিক্যাল ব্লান্ডার একের পর এক করতেই থাকবো? এবং আমাদের কোচিং স্টাফের সবচেয়ে প্রভাবশালী যিনি আসলে মূলত দল চালান, মোহাম্মদ সালাউদ্দিন, তাকে তাহলে এই সবকিছুর দায়গুলো কেন নিবেন না? তিনি কেন তাকে এই দায়গুলোর জায়গা থেকে সেই মুক্তিটা পাবেন? প্রশ্ন তো অনেক, উত্তরগুলো মোরলেস আমরা জানি, কিন্তু সেইগুলো বোধ হয় আসলে প্রকাশ্য বলতে সবারই একটুখানি বাধো থাকে। দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাতে বাংলাদেশ যেই ব্যাটিং অর্ডারটাতে খেলেছে, সেইখানে রিশাদ নেমেছিলেন 9 নম্বরে। সাইফ হাসান সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপ, তারপরে তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, এরপরে গিয়ে এইখানটাতে নামানো হয়েছিল রিশাদ হোসেনকে। এর মধ্যে দিয়ে শুধুমাত্র নাসুম আহমেদের কথাই বলতে পারেন যে ব্যাটিং অর্ডারে তাকে একটু আগে পাঠানো হয়েছে, এবং সেই জায়গাটাতে না হলেও তো রিশাদ আমাদের আসলে 8 নাম্বার ব্যাটসম্যানই। এখন সেই 8 নাম্বার ব্যাটসম্যানকে কেন সুপার ওভারে নামানো হয়নি, ওইটা নিয়ে যে আমাদের হাহাকারের যে জায়গাটা, এবং আমি বলছি সেটা অবশ্যই যৌক্তিক, অবশ্যই রিশাদকে পাঠানোটা উচিত ছিল। প্রথমত তার এই ম্যাচে এবং এই সিরিজে তিনি যেভাবে ব্যাটিং করছেন, এই ম্যাচটাতেও তিনি 13 বলে 39 রানের একটা ইনিংস খেলেছেন, 14 বলে ইনফ্যাক্ট, যেটা 30+ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 278 স্ট্রাইক রেটে, যেটা সাকিব এবং মাশরাফি দুইটা ইনিংস ছিল 16 বলে 44 রানের, কেনিয়া ও পাকিস্তানের বিপক্ষে 275 স্ট্রাইক রেট, সেটাকে টপকে গিয়েছিলেন। আমরা 278 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না পাঠিয়ে আমরা সেই জায়গাটাতে পাঠিয়েছি 37, 50, 71 স্ট্রাইক রেটের সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদেরকে। এখন এইটাই একটা ইটসেলফ বড় প্রশ্নের জায়গা। আমাদের এই অন্যান্য ব্যাটসম্যানরা করেন কি, বা কোচিং সেটআপের অন্য ব্যাটসম্যানদের কিভাবে তৈরি করেন, ওইটা প্রশ্নের জায়গা কেন তৈরি হচ্ছে? এই ব্যাটসম্যানদের উপরে যে আমরা আস্থা রাখতে পারি না, সেটার প্রমাণ তারা এক অর্থে তো দিয়েছেন। একবারে ওই 10 রান যে ওয়েস্ট ইন্ডিজ করেছিল সুপার ওভারে, সেইটা টপকে আমরা যেতে পারিনি, আমরা 9 রানে আটকে গিয়েছি। ইনফ্যাক্ট কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগে 4টা রান হয়ে যাওয়া সত্ত্বেও শেষ 6 বলে 7 রানও আমরা ইনফ্যাক্ট নিতে পারিনি। এই জায়গাটাতে আমাদের ব্যাটসম্যানরা যেই 3 জন নেমেছিলেন, তাদের ব্যর্থতা আমাদের ব্যাটিং এর সামগ্রিক ব্যর্থতাকেই হয়তোবা নিশ্চিতভাবেই আসলে সেই নির্দেশনাটা আসলে করছে। এবং সেই জায়গাটাতে আপনি দেখেন যে কোচিং স্টাফ এই জায়গাকে আমাদের টিমকে কিভাবে প্রস্তুত করেছে। আমাদের এই ডানহাতি বামহাতি কম্বিনেশন নিয়ে যে অবসেশন, এই সেকেন্ড ম্যাচটাতে আপনি দেখেন নাম্বার 3-তে তাওহিদ হৃদয়কে প্রমোট করা হয়েছে। কেন প্রমোট করা হয়েছে? কারণ এখানটাতে সাইফ হাসান আউট হয়ে গিয়েছেন, ফলে এই জায়গাটাতে আমরা ওই ডানহাতি বামহাতি কম্বিনেশনটাই সেইখানটাতে রাখতে চেয়েছি। সেই কারণে আবার ওই যে নাসুমকে আমি বললাম যে আবার উপরে তুলে নেওয়া হয়েছে সোহানেরও আগে, রিশাদের আগেও, সেই ডানহাতি বামহাতি রাখার জন্য। এই ম্যাচ আপ কি এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, গুরুত্বপূর্ণ আমি বুঝলাম, কিন্তু সেইটাতে যখন আমরা টাইম এন্ড এগেইন ফেল করি, আমরা ওইটাতেই কি কারণে আঁকড়ে ধরে রাখবো, আঁকড়ে ধরে থাকবো? সেটা কি একটা বড় প্রশ্নের জায়গা না? আমাকে বলেন তো দেখি। আমাকে আপনি বলেন, যখন প্রেস কনফারেন্সে এসে সৌম্য সরকার বলছেন যে প্রতিপক্ষের ওই জায়গাটা থেকে গিয়ে আমরা 2 জন বাহাতি যদি নামতাম, তাহলে যদি কোনো অফ স্পিনার চলে আসতো, তাহলে আমরা গিয়ে বিপদে পড়ে যেতাম। প্রথম কথা যে 1 ওভারের ক্রিকেট 11 রান করতে হবে, সেই জায়গাটাতে প্রতিপক্ষে কোনো অফ স্পিনার যদি চলে আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বিপদে পড়ে যাবে। এইভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না। এই মানসিকতা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না, নাম্বার 1। আর নাম্বার 2, আকিল হোসেন যে সুপার ওভার করবে,
এইটা সৌম্য বলছেন তিনি জানতেন না, তিনি কেন বলেছেন সেটা তিনিই জানেন। এইটা ভাই না জানার কিছু নাই। আকিল হোসেন এই সুপার ওভারটা করবেনি। বাংলাদেশ যদি ইভেন দুইটা বাতিও নামিয়ে দিত, ধরেন সৌম্য এবং শান্তকে নামিয়ে দিল, তাহলেও মানে শুরুতে, তাহলেও হচ্ছে গিয়ে আকিল হোসেন এই ওভারটা করতেন। কেননা আকিল হচ্ছে গিয়ে এই শর্টেস্ট ফরম্যাটে, আপনি যদি টি-20 ফরম্যাটে কথা বলেন, তাহলে তিনি পৃথিবীর সেরা বোলারদের একজন। এবং খেলাটা যখন নেমে এসেছে আসলে এক ওভারে, সুপার ওভারে, তখন তো এটা টি-20 ফরম্যাটেরও আরো শর্টার ভার্সন, এক ওভারের ভার্সন আর কি চলে আসলো। তো সেখানে আকিলকে দিয়ে বোলিং করানো হবে না, এই জিনিসটা আমরা অ্যান্টিসিপেট করতে পারলাম না। প্রথমত আমরা হচ্ছে গিয়ে ওই ভীতু কাপুরুষের মতো আমরা ভাবলাম যে দুইজন বাহাতি নামলে আমরা আসলে অফ স্পিনার দিলে আমরা পারবো না, আর তারপরে এটা আকিলকে দিয়েই যে বোলিং করানো হবে এইটাও আমরা আসলে অ্যান্টিসিপেট করতে পারলাম না। এই পুরো জিনিসটাই, পুরো সাগাটাই আসলে ভীষণ ভীষণ রকমের দুঃখজনক বলেই আমার কাছে সেটা মনে হয়। রিশাদ হোসেনকে এই ম্যাচে যদি খেলানো হতো সুপার ওভারে, তাহলে যে আমরা জিতেই যেতাম নিশ্চিতভাবে তা আমি বলছি না, কেউই আমরা সেটা বলছি না, কিন্তু না খেলানোর সিদ্ধান্তটা যে ভুল, সেই বিষয়ে মোটামুটি সবাই আসলে এখন, ইভেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্প থেকেও তারাও বলেছে যে রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না দেখে তারা একটু চমকে গিয়েছে, তারা আসলে সারপ্রাইজ হয়েছে, পুরো টিমই সারপ্রাইজ হয়েছে, যেটা ওয়েস্ট ইন্ডিজের ফেভারে গিয়েছে। অর্থাৎ আমাদের ভালো ওয়েস্ট ইন্ডিজও বোঝে, কিন্তু আমাদের ভালোটা আমরা আসলে বুঝি না, এবং সেই ভালো বোঝায় মূল ব্যক্তিটাকে, মোহাম্মদ সালাউদ্দিন। ভাই আপনি যেইভাবেই দেখেন না কেন, আপনাকে বাংলাদেশ টিমের অন্দরমহলের খোঁজ খবর রাখতে হবে না। আপনি টেলিভিশনে কালকে যদি সুপার ওভারের আগের সময়টাতে দেখেন, তাহলেই আপনি একবারে বুঝতে পারবেন যে এই টিমটা কে চালায়, এই টিমটা কার টিম। আপনি আবার হাইলাইটস গিয়ে দেখেন, আপনি ফিল সিমন্সকে কোথাও দেখছেন? ফিল সিমন্সের কোনো জায়গাতে আপনার মনে হচ্ছে যে তিনি তার ভয়েসটা, আমি তো তাকে দেখতেই পাইনি। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজকে দেখেছি, কিন্তু সেইখানটাতে অনেক বেশি হচ্ছে গিয়ে মোহাম্মদ সালাউদ্দিনের ইনস্ট্রাকশন ফলো করার দিকেই তাকে আসলে দেখেছি। সালাউদ্দিনই আসলে শোটা রুল করছেন, এটা আসলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ টিমটাকে একেবারে অ্যাবসলিউটলি তার টিম। তাহলে যদি ওই রকমই হয়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এইরকম একটু আড়ালে রাখার দায়িত্বের প্রয়োজনটা কি? হেড কোচই করে দেন সালাউদ্দিন ভাইকে, অসুবিধাটা কোথায়? ফিল সিমন যদি শুধুমাত্র নামেই থাকেন, কাগজে কলমেই থাকেন, তাহলে মাসে মাসে তার পেছনে আমাদের 30-35 লাখ টাকা খরচ করার দরকারটা কি? সালাউদ্দিন ভাইয়ের পেছনে যে 10 লাখ টাকা খরচ করছি, তাকে দরকার হলে আরো 10 লাখ টাকা বাড়িয়ে 20 লাখ টাকা আমাদের হেড কোচটা তাহলে নিয়োগ দেওয়া হোক। বিষয়টা হচ্ছে কি যে যখন টিম সফল হয়, তখন এরকম একটা 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 সিন্ডিকেটের জায়গা তো রয়েছেই, এটা একটা ফিসফাসের জায়গা তৈরি হয়ে যায় যে না, সালাউদ্দিন ভাই বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্যের তার তিনি হচ্ছে কারিগর। যেমন ধরুন টি-20তে আমরা ভালো খেলছি, আমরা সাকসেস পাচ্ছি, সেইখানে সালাউদ্দিন ভাই নাকি এই সাফল্যের কারিগর। ব্যর্থ যখন বাংলাদেশ টিম হয়, তখন তাহলে সেই ব্যর্থতার দায়টা কেন নেন না? সেই ব্যর্থতার দায়টাও তো ওই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তার নেওয়া উচিত নয় কি? আমাদের বাংলাদেশ টিমের সঙ্গে ছিলেন আগে যিনি পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে মহসিন শেখ, তিনি আজকে ফেসবুকে তার সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেখানটাতে তিনি লিখছেন যে যখন আপনি ড্রেসিং রুমের বাইরে থাকেন তখন লোকাল ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু যখন আপনি নিজেই চার্জে থাকেন, দায়িত্বে থাকেন, তখন ওই আপনার কমন সেন্সটা কই যায়? সালাউদ্দিনকে ইঙ্গিত করে লেখা স্পষ্ট দেখে, কারণ সালাউদ্দিন ভাই আমাদের এই কমন সেন্স নিয়ে, ক্রিকেটারদের কমন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন তো তিনি দায়িত্বে, আমরা এই ম্যাচটাতে যে এত এত কিছু ঘটে গেল, কমন সেন্সটা কোথায় গেল আমাকে একটু বলেন, আমাকে সেটা একটু বোঝান। সো মহসিন শেখের এই প্রশ্ন তোলাটা ভ্যালিড, মানে এই প্রশ্নটা অনেকেরই আসলে প্রশ্ন, এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিম বা আমাদের ক্রিকেট, তিনি যে আসলে ঠিক কোন স্পেসিফিক যে কি দায়িত্বে, আমি ধরেন এখন স্পিন বোলিং কোচ রয়েছেন, আমাদের পেস বোলিং কোচ রয়েছেন, আমাদের ফিল্ডিং কোচ রয়েছেন, ব্যাটিং সাইডটাই তো সালাউদ্দিন ভাই দেখাশোনা করেন, রাইট? এখন সেই ব্যাটিং এর জন্য নাকি আবার স্পেশালিস্ট কোচ আনা হবে। আই এম নট শিওর যে এটা আসলে মোহাম্মদ আশরাফুল হবেন কিনা। আমি যতটা জানি সেটা হচ্ছে বাইরে থেকে কোচ আনার, অস্ট্রেলিয়া থেকে স্পেশালি আনার সেই চেষ্টা চরিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে, ঠিক আছে, সেটা যেই আসুক না কেন। সো সেইটাই যদি হয়, সালাউদ্দিন ভাইয়ের আসলে কাজটা কি? সব যদি স্পেশালিস্ট জায়গাগুলোতে সেই কোচ যদি থাকেই, সেইখানটাতে এখন যে তিনি ব্যাটিংটা দেখাচ্ছেন, সেই ব্যাটসম্যানরা বেশিরভাগ সময় ফেল করছে, আর সেইখানেও স্পেশালিস্ট ব্যাটিং কোচ নিয়ে আসলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে মাসে এই 9 লাখ 10 লাখ টাকা করেই শুধুমাত্র নিয়ে যাবেন, এবং সেইখানটাতে রেসপন্সিবিলিটির জায়গা নেবেন না। এটা আসলে খুবই 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 আনফর্চুনেট বলেই এটা মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটটা এখন যেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে, আমরা
ব্ল্যাক সয়েলে ব্ল্যাক ম্যাজিকে এই সিরিজটা জিতে অন্তত পক্ষে 3-0 জিতে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার পথে এগুতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ওই যে অতি চালাকের গলায় দড়ি পড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারার পরে এখন এমন একটা অবস্থা, সিরিজটাই আদৌ আমরা জিততে পারি কিনা। আর যদি সেইটা আমরা না করি, যে প্রশ্নগুলোর জায়গা তৈরি হয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আমরা সুপার ওভারে হেরে গিয়ে, সেই প্রশ্নগুলো কিন্তু ক্রমশ বড় থেকে আরো বড় হতে থাকবে এবং বাংলাদেশ ক্রিকেটের 2027 বিশ্বকাপ খেলাটাও ক্রমশ আরো ঝুঁকি থেকে বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে।